করে দিয়েছি হস। কোশ্চেনটা গ্রুপেও দিয়ে দিয়েছি, দেখো যখন আসবে আসবে তোমরা দেখো আর কোশ্চেনের আনসার করো। এই যে কোশ্চেন এটাই রয়েছে, এসে গেছে কোশ্চেন, দেখে নাও। আর হ্যাঁ, ততক্ষণ হ্যাঁ। অপশন ডি, মানে ডি হবে কি, মানে কোএফিসিয়েন্ট কি কম? বুঝছেন? আমি কি জানি ঘরে কত গ্লাস গ্লাস ভেঙেছো, সেটা তো আইডিয়া কিছু হবে কেন হয়েছে। ওয়ান হট লিকুইড পর ইনটু এ থিক গ্লাস, একটা মোটা গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে, ঠিক আছে, গ্লাস হট লিকুইড দিলে তাহলে ওটা কি হবে, গ্লাস কনভার্ট, তাহলে ওটা হবে ক্র্যাক হয়ে যাবে। ঠিক আছে, কেন ক্র্যাক সেটা বলি। গ্লাস মানে কোনো কাঁচের গ্লাস যদি হয়, ওর মধ্যে গরম একদম পুরো খুব গরম একদম বয়েল ওয়াটার ঢেলে ঢেলে দাও, দেখবে ওটা ফেটে যাবে, মানে ক্র্যাক হয়ে যাবে। কেন? is a bad conductor of heat, so only inner surface expansion, has a high temperature coefficient of the expansion, has a very low specific heat, has a low temperature coefficient of the expansion. বলো কোনটা হবে? গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে যদি গরম জল ঢেলে দাও, মোটা গ্লাসে, পাতলা গ্লাস কিন্তু ভাঙে না, এটা মাথায় রাখো। মোটা গ্লাস যদি হয় তাহলে ভাঙার চান্স বেশি থাকে। ঠিক আছে, কেন? গরম জলে মোটা মোটা গ্লাস ক্র্যাক হওয়ার খুব চান্স থাকে। কেন? বলবো স্যার? হবে কি বলো, বলো। ও রোদ। হ্যাঁ, তাহলে ওটা ক্র্যাক, তাহলে ওটা ক্র্যাক হয়ে যায়। ঠিক আছে, ওটা ক্র্যাক হয়ে যায় কেন? দেখো, চলো বোঝার চেষ্টা করো। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, মনে হচ্ছে না। একবার দেখে নিই। ও, এটা সরে এসেছে। ঠিক আছে, চলো দেখো। আমি বলছি একটা কাঁচের গ্লাস রয়েছে, এটা মোটা কাঁচের গ্লাস রয়েছে। মোটা কাঁচের গ্লাস কি হবে, এরকম মোটা থাক। ঠিক আছে, ওকে। এর মধ্যে তুমি জল ঢেলে দিলে, জল ঢেলে দিলে, তারপরে দেখবে ক্র্যাক হয়ে যায়। কেন ক্র্যাক হয়ে যায় সেটা জানার চেষ্টা করো। যখন জল দিচ্ছ না, তখন এটা তো হট হয়ে যাচ্ছে, এটা ইনার সারফেস, মানে ইনার সারফেস থাকছে কি, কন্ট্যাক্ট অফ হট ওয়াটার, আর হট ওয়াটার আর হট লিকুইড। ঠিক আছে, সো ইট এক্সপ্যান্ড, মানে ইনার সারফেস এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে আউটার সারফেস থাকছে কন্ট্যাক্ট উইথ সারাউন্ডিং অফ কোল্ড ওয়ান, মানে কোল্ড ওয়ান মানে কোল্ড সাথে, মানে বাইরের যেটা পার্ট রয়েছে এটা কোল্ড সাথে, কোল্ড সারফেস রয়েছে। আচ্ছা, আর এই সারফেসটা, ভিতরের সারফেসটা হট রয়েছে, হট রয়েছে। তাই জন্য এটা তো এক্সপেন্ড হয়, এটা এক্সপেন্ড হয়, বাট এটা এক্সপেন্ড হয় না, কারণ এর উপর কোনো টেম্পারেচার ইম্প্যাক্ট করছে।
বলবে তাহলে তো এটা স্টিলের গ্লাস গুলো ফেটে যেতে যাওয়া উচিত, লোহার কোনো বা কোনো রকম কিছু অন্য গ্লাস হলে সেটাও ফেটে যাবে, ওটা ফাটবে না। ওটা কেন ফাটবে না, তার পিছনে রিজন আছে। দেখো, গ্লাস যেটা হয় সেটা হয় ব্যাড কন্ডাক্টর অফ হিট। ঠিক আছে, গ্লাস যেহেতু ব্যাড কন্ডাক্টর অফ হিট হয়, সেটা আউটার লেয়ার ইনার লেয়ার সাথে হিট ট্রান্সফারই হয়। সো নো হিট ট্রান্সফার or exchange, no heat exchange between outer and inner layer, and outer layer, inner and outer layer। যখন ওয়াটার লেয়ার হবেই না, মানে এক্সচেঞ্জ করবে না হিট, এখান থেকে ঠান্ডায় গরম এদিকে আসবে না, ঠান্ডা এদিকে আসবে না, তাহলে প্রবলেম কি হবে? এ তো চাইবে এক্সপেন্ড হতে, এ তো ফেল, এ এক্সপেন্ড হতে চাইবে কিন্তু এ হতে চাইবে না। তাই জন্য ফোর্স করবে একটা, আর এখানে ক্র্যাক হয়ে যাবে। বুঝতে পারলে কি? তার মেন রিজন কি হলো? কারণ কি, গ্লাস ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট। বুঝলে? গ্লাস ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট, সো ইনার সারফেস এক্সপেন্ড বাট আউটার সারফেস নট এক্সপেন্ড। ক্লিয়ার কিনা বলো? হ্যালো, অপশন কি হবে? অপশন এ। অপশন এ ইজ এ ব্যাড কন্ডাক্টর, গ্লাস ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট, সো অনলি ইনার সারফেস। ক্লিয়ার কিনা? আচ্ছা, একটা ছোট্ট ছোট্ট কি এক্সাম্পল দেখবে, একটা জিনিস দেখ, এই প্লাস্টিকের মধ্যে যখন আমি গরম জল ঢেলে দিই, তাহলে প্লাস্টিক কি হয়? প্লাস্টিকের শেপ চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ কি না? এইরকম হয়ে যায়, কিছু কোনো রকম হয়ে যায়, হ্যাঁ কি না বলো? হয় কি না? চলো, কারণ এটা, যেটা তো একটা রাবার হচ্ছে, রাবার কি বলছে তো, ভিতরেরটা গরম হয়, বাইরের সারফেসটা গরম হয় না। ঠিক আছে, সেই কারণে কি এক্সপেন্ড করতে চায়। কিন্তু এটা যেহেতু পাতলা থাকে, মোটা থাকলে এটা চিপকে যেত না, এদিকে ওদিকে শেপ চেঞ্জ হতো না। যেহেতু এটা পাতলা থাকে, তাই জন্য এক্সপেন্ড করতে গেলে একদিকেটা এরকম প্রেসার পড়ে। হ্যাঁ, কখন পড়ে যায়? এটা খুব তাড়াতাড়ি, এটা যেই রকম সেরকম হয়ে যাবে। জল যদি দিয়ে দাও, এটা খোলা রাখো। ঠিক আছে, এটা গরম জল দিয়ে এটা খোলা রাখো, দেখবে এটা কি হবে, এইরকম হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? কিন্তু এই যে জল ভর্তি থাকলে, আর যদি এয়ার টাইট থাকতো, আর গরম জল দিয়ে তাড়াতাড়ি এবং এয়ার টাইট করে দাও, তো যতটুকু খালি হবে, ঠিক আছে, আর একটা জিনিস তোমাকে বলি, জল যদি পুরো ভরে দাও, পুরোটাই ভরে দাও, একদম খালি রাখবে না, তাহলে কিন্তু গরম জল দিলেও খুব একটা ড্যামেজ হবে না। ঠিক আছে, কেন ড্যামেজ হবে না? এরকম এরকম হতে পারে, কিন্তু জায়গা পাবে না এক্সপেন্ড করার, পুরো ফোর্স দিয়ে পুরো টাইট করে রেখেছে, যতটুকু পাবে সে এইরকম শুধু হবে, শুধু এরকম হবে। তোমাকে এক্সাম্পলে একটা দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে কি করেছিলাম, পুরো জলটা ভরে দিয়েছিলাম, একটুখানি খালি রেখেছিলাম, এই দেখো এখানে হালকাটা চিপকে গেছে। ঠিক আছে, যদি হাফ রাখতাম খালি, তাহলে বেশি চিপকে যেত, কারণ খালি জায়গায় থাকতো, এক্সপ্লেন করার চেষ্টা করতো, এখানে হয়তো চিপকে যেত। বুঝতে পারলে কিনা? তো এটা আমি এই জন্য বললাম কি, এটা প্লাস্টিক যেটা রয়েছে সেটা রয়েছে ব্যাড কন্ডাক্টর অফ হিট। যদি গুড কন্ডাক্টর অফ হিট হতো, তাহলে এক্সপ্যান্ড ইজিলি করে যেত, আর কোনো রকম কিছু প্রবলেম হতো না। বুঝলে কিনা? ক্লিয়ার? সেরকমই কাঁচ যেটা রয়েছে, কাঁচ বেশি হার্ড রয়েছে, প্লাস্টিক সফট রয়েছে, সেই জন্য প্লাস্টিক তো হয়ে যায়, পিচকে যায় বা ফুলে যায় কোনো দিকে, মানে এক্সপেন্ড করতে সময়। কিন্তু কাঁচের বোর্ড যেটা রয়েছে, কাপ, সেটা তো হার্ড রয়েছে, সেটা টাইট হওয়ার কারণে ওটা এদিকে ওদিকে যেতে পারে না, বা ফুলে যেতে পারে না, তাই জন্য ওটা কি হয়, ওটা এক্সপেন্ড করতে গেলে আর বাস ক্র্যাক হয়ে যেত। বুঝেছো? ভিতর থেকে যখন ফোর্স পায় এক্সপেন্ড করার বাইরে করতে চায় না, তখন এটা ক্র্যাক হয়ে যায়। বুঝলে কিনা? চলো, মোটামুটি কালকে যা ক্লাস ছিল তার উপর আমি এটা পুরো আজকে এমসিকিউ সব টাইপের শেষ করে দিয়েছি। এবার আমরা পড়ি গ্যাস ইকুয়েশন।
গ্যাস ইকুয়েশন মানে কি? আইডিয়াল গ্যাস ইকুয়েশন। চলো, এইবার থেকে আশা করি সবাই বুঝতে পারবে। এখন কালকে ক্লাস করোনি, হয়তো কম বুঝেছো, এখন থেকে সবাই বুঝতে পারবে, বুঝলে কি না? তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আমি বারবার বলেছি হিট অ্যান্ড টেম্পারেচার বুঝে শুধু হিট অ্যান্ড টেম্পারেচার নিয়ে ভাববে না, অনেক চ্যাপ্টারের মধ্যে এখন অব্দি 4-5টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বুঝেছো? ক্লিয়ার কি? আইডিয়াল গ্যাস ইকুয়েশন, থার্মাল এক্সপেনশন একটা আলাদা চ্যাপ্টার হয়, চেঞ্জ অফ স্টেট একটা চ্যাপ্টার হয়, ঠিক আছে? তাছাড়া হিট ট্রান্সফার যেটা রয়েছে, মেথড অফ দ্য হিট ট্রান্সফার, সেটা আলাদা একটা চ্যাপ্টার হয়, টেম্পারেচার একটা আলাদা চ্যাপ্টার, হিট একটা আলাদা চ্যাপ্টার, মোটামুটি 4-5-6টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তো তোমরা ভাববে না একটাই চ্যাপ্টার নিয়ে বসে আছে এতদিন, ঠিক? চলো, আইডিয়াল গ্যাস কাকে বলি সেটা বলো। হ্যালো, এই দুনিয়াতে কি আইডিয়াল গ্যাস আছে? ইউনিভার্সে আইডিয়াল গ্যাস চার্লস আর নেই, বয়েল ল করে ঠিক যেটা আছে? ছিল সেটা আইডিয়াল গ্যাস বলা হয়। ধরা হয় আইডিয়াল বিহেভিয়ার ইন নেচার, বাট হ্যাঁ হ্যাঁ, রিয়েলি তুমি দেখো আইডিয়াল তো গ্যাস আইডিয়াল যেটা, বলে কিছু হয় না। আইডিয়াল গ্যাস কান্ট এক্সিস্ট, ঠিক আছে, এক্সিস্ট ইন দ্য ইউনিভার্স। ইউনিভার্সের মধ্যে কোথাও তুমি আইডিয়াল গ্যাস পাবে না, ঠিক আছে? আইডিয়াল গ্যাস পাবে, ওকে, এক্সিস্ট পাবে না। বাট রিয়েল গ্যাস, রিয়েল গ্যাস और परफेक्ट गैस, ठीक है? परफेक्ट गैस कैन बिहेव, बिहेव लाइक आइडियल गैस, आइडियल एट কখন? টেম্পারেচার হাই না লো? টেম্পারেচার হাই না লো? গ্যাস কত টেম্পারেচার, বেশি টেম্পারেচার উপর হয় না কম টেম্পারেচার উপর হয়? ওয়াটার থেকে গ্যাস বানাতে গেলে কি করতে হবে? টেম্পারেচার হাই না লো? फटाफट बोलो। ওয়াটার কে, লিকুইড কে যখন বয়েল করে গ্যাস করবে তখন টেম্পারেচার বেশি না কমাতে হবে? ভুলে টেম্পারেচার গেছো? বাড়াতে হবে। হুম। তাহলে একটা হাই টেম্পারেচার, একদম বেসিক জিনিস ঠান্ডা রয়েছে, হাই টেম্পারেচার। আর প্রেসার কি করতে হবে? লো প্রেসার, বলেছিলাম না একটা অল্টারনেট থাকে? প্রেসার কমিয়ে দিতে টেম্পারেচার, হবে। হ্যাঁ। তাহলে আমি ওটাই বলতে চাইছি কি কোনো দুনিয়াতে তো কোথাও তুমি আইডিয়াল গ্যাস পাবে না। যেমন কি কোনো কোনো জায়গায় তুমি পারফেক্ট মানুষ পাবে না, বাট সবাই পারফেক্ট হওয়ার চেষ্টা করে, তাই না? 100% পারফেক্ট তো কেউ নেই, সেরকম 100% পারফেক্ট গ্যাসও পাবে, মানে 100% আইডিয়াল গ্যাস পাবে। বাট যে রিয়েল গ্যাস মিনস যা পার্জেন্ট রয়েছে গ্যাস, যেগুলো গ্যাস পার্জেন্ট রয়েছে সেইগুলো গ্যাসই নিজেকে কি হওয়ার চেষ্টা করে, পূর্ণ গ্যাস হওয়ার চেষ্টা করে, একটা আইডিয়াল গ্যাস হওয়ার, আদর্শ গ্যাস হওয়ার চেষ্টা করে, বুঝেছো? কিন্তু আদর্শ গ্যাস হতে গেলে তার কিছু না কিছু নিজের বিহেভিয়ারটা চেঞ্জ করতে হয়, মানে নিজেকে কোনো একটা জায়গায় রাখতে হবে। ভালো একটা মানুষ হতে গেলে কষ্ট অনেক করতে হয়, সেরকম এদেরকেও কষ্ট করতে হয়, কি করতে হয়, বেশি হাই টেম্পারেচার উপর থাকতে হয় আর লো প্রেসার উপর থাকতে হয়। যদি সেটা থাকতে পারে তাহলে নিজের নামটা অ্যাটলিস্ট না কিছু করে রিয়েল গ্যাস থেকে আইডিয়াল গ্যাস দিতে পারে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? এই রিয়েল গ্যাস যখন হাই টেম্পারেচার লো প্রেসার উপর কাজ করে, হাই মিনস এক্সট্রিমলি হাই, লো মিনস এক্সট্রিমলি লো, যদি এই দুটো জিনিসের উপর কাজ করে তখন ওটাকে বলা হয় আইডিয়াল প্রেসার, সরি আইডিয়াল গ্যাস মতন বিহেভ করছে এটা বলা হয়, বাট আইডিয়াল গ্যাস বলা হয়, মিনস রিয়েল গ্যাস বিহেভ লাইক আইডিয়াল গ্যাস। বাট তোমরা তো ভালো করে জানো আর আমরা সবাই জানি টেম্পারেচার মিনিমাম যেটা হয়, সরি ম্যাক্সিমাম টেম্পারেচার কোনো লিমিট নেই, কোনো লিমিট আছে? নেই। মিনিমাম প্রেসারও কোনো লিমিট নেই, আর সেই লিমিট অব্দি যেতেও পারবে না কেউ। তাই জন্য
যখন যেতে পারবে না, যদি কাছাকাছি চলে যায়, তাহলে ওটাই মোটামুটি আমরা বলবো কি ঠিক আছে, একটা ভালো, একটা আদর্শ গ্যাস হয়ে গেছে। আর আইডিয়াল গ্যাস হয়ে গেছে বলে আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করছে। যারা আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করবে তাদের উপরে কিছু কিছু গ্যাসের নিয়মটা অ্যাপ্লাই হবে। বুঝতে পারলে? এবার বলবে কেন এরকম হবে। দেখো, ল এন্ড অর্ডার কোনটা সোসাইটির মধ্যে অ্যাপ্লাই? এখানে সোসাইটি সিভিলাইজ। যদি সোসাইটি সিভিলাইজ না হয়, ল এন্ড অর্ডার কি আর দরকার আছে? কিছু কিছু সন্দেশখালীতে এখন একটা দুটো কথা শুনবে, দেখবে রেখা পাত্র বলছে আমি বেঙ্গলের পুলিশকে মানি না, আমি যাচ্ছি না কিছুতে। মানে যদি আমরা সবাই পুলিশকে মানতে ছেড়ে দিই, আমরা সবাই ল এন্ড অর্ডারকে মানতে শুরু মানে ছেড়ে দিই, তাহলে দেশে কি রকম সিচুয়েশন হবে বুঝতে পারছো? মানে একটা ইমার্জেন্সি। এই কেন মানি না মানে না সেটা আলাদা ব্যাপার, ওটা আমি যাচ্ছি না ডিসকাশন। জয়প্রকাশ নারায়ণ এরকমই কথা বলেছে কি আমি এই সরকারকে মানি। ঠিক আছে, জেপি আন্দোলন 1975 সালে বলেছিল আমি, মানে বললো কি কালকে সকাল থেকে সরকারের কোনো কথা শুনবে না। ইভেন পুলিশকে আহ্বান করলো কি দেশের পুলিশ মিলিটারি যারা রয়েছে তারা এই গভর্নমেন্টের কথা শুনবে না, কারণ গভর্নমেন্ট নিজেই কারাপ্টেড। ঠিক আছে, মানে এটা বলে দিল কি গভর্নমেন্টই গভর্নমেন্ট নয়, তার ল অ্যান্ড অর্ডার কিসের মানবে না। আর তারপর পরের দিন ইন্দিরা গান্ধীকে বাধ্য হয়ে কি করতে হলো, ইমার্জেন্সি সিচুয়েশন লাগু করতে হলো। দ্যাট মিনস যদি কেউ ল কে ফলো না করে, তাহলে ওই জায়গায় ইমার্জেন্সি সিচুয়েশন ল ফলো মানে ইউজ করতে হবে। দ্যাট মিনস এটাই বলতে চাইছি, গ্যাস যদি কোনো ল কে না ফলো করে, তাহলে ওই জায়গায় আরো দেখতে হবে, দ্যাট মিন ওই গ্যাসই হবে না অ্যাকচুয়ালি। মানে আদর্শ একটা আইডিয়াল গ্যাস হওয়ার কোনো চান্স নেই। তাই জন্য আইডিয়াল গ্যাস যতক্ষণ না হয় ততক্ষণ তার উপর কোনো ল অ্যাপ্লাই হবে না। বুঝলে কিনা? আইডিয়াল গ্যাস না হতে মানে বিহেভিয়ার যদি না থাকে, তার উপর ল অ্যাপ্লাই হবে না। তো চার্লস ল, বয়েলস ল, গ্যালুসেক ল, যা কিছু অ্যাপ্লাই হবে সেটা হবে তার উপর। আইডিয়াল গ্যাস বিহেভ যদি করে লাইক আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, তাহলে এটা একদম ধরে রাখো ভালো কি, আইডিয়াল গ্যাসের মতন বিহেভ না করলে তার উপর না তো চার্লস ল অ্যাপ্লাই হবে, না তো বয়েলস ল অ্যাপ্লাই হবে, না তো গ্যালুসেক ল অ্যাপ্লাই হবে, কিচ্ছু অ্যাপ্লাই। বুঝলে কি? কারণ কি সে মানবেই না, কারণ তো ভালোই না। ঠিক আছে, জিনিসটা বুঝি। তাহলে এই দুনিয়া কি রিয়েলি কি চার্লস ল, বয়েলস ল আর গ্যালুসেক ল কোথাও অ্যাপ্লাই হয়? ইন প্র্যাকটিক্যালি যদি আমরা ভাবতে চাই তো মানে একটা অ্যানালাইসিস করি, তাহলে কি কোথায় কি সত্যি হবে অ্যাপ্লাই? হবে না অ্যাপ্লাই। কারণ কেউ আদর্শ নয়, কেউ মানে তার মানে আইডিয়াল গ্যাস না। বাট যেহেতু চেষ্টা করছে আইডিয়াল হওয়ার, তাই জন্য তার উপর আমরা অ্যাপ্লাই করে দিই। বুঝলে কিনা? ক্লিয়ার? তাহলে যাবো, আমরা এগোবো এবার। চলো। তো আইডিয়াল গ্যাসের জন্য পরে সব আসবে। মেন কথা রয়েছে আইডিয়াল গ্যাসের জন্য একটাই নিয়ম কাজ করে। ঠিক আছে, ওই নিয়ম থেকেই সবকিছু বেরিয়েছে। আইডিয়াল গ্যাসের ল যেটা রয়েছে সেটা কি হয়েছে জানো? আইডিয়াল গ্যাসের নিয়ম যেটা আছে সেটাই একটাই ল রয়েছে, পিভি ইকুয়াল টু এন আর টি। ঠিক আছে, তো সবকিছু লিখতে চাইলে লিখে নাও, পি ইকুয়াল টু এখানে প্রেসার। ঠিক আছে, সব কটা এসআই ইউনিটে পাস্কেল হবে এটা। ঠিক আছে, পাস্কেল। ভি ইকুয়াল টু ভলিউম হবে, আর ভলিউম যেটা হবে সেটা মিটার কিউবতে হবে। তারপরে এন ইকুয়াল টু নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল। আর ইকুয়াল টু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর টি ইকুয়াল টু টেম্পারেচার ইন কেলভিন। ওকে, কি সবাই বুঝতে পেরেছো? এবার বলবো মোল, নাম্বার অফ মোল। এখানে জেনে রাখো
ওয়ান মোল ইকুয়াল টু হয় 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, এই ভ্যালুটা মাথায় রাখ। ওয়ান মোল ইকুয়াল টু এই ভ্যালু হয়, মানে এত কত, এত মলিকুলস। ওকে, মলিকুলস বা কেউ কেউ অ্যাটমও বলা হয়, অ্যাটম বলে। আর এই ভ্যালুটাকেই আমরা বলি কি বলতো, অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, বোঝা গেল? ওয়ান মোল ইকুয়াল টু 6.023 into 10⁻23 molecules by atom. That is called also the Avogadro number. Clear? ক্লিয়ার? চলো, তাহলে বলবে অ্যাকচুয়ালি আইডিয়াল গ্যাসের জন্য এটা ফর্মুলা রয়েছে, ঠিক আছে, তো রিয়েল গ্যাসের জন্য কি ফর্মুলা রয়েছে? রিয়েল গ্যাস যদি হয় তারও তো কোনো ফর্মুলা হবে। মানে কি, যদি একটা সিভিলাইজ সোসাইটি, ওখানে ল অ্যান্ড অর্ডার কাজ করবে। আনসিভিলাইজ সোসাইটিতে কি কাজ করবে? লাঠি ডান্ডা পুলিশের চলবে। আর সিভিলাইজ হলে ওখানে কাগজের উপর গিয়ে বলবে দেখুন আপনি এই ভুল করেছেন, এটার জন্য আপনাকে এটা পানিশমেন্ট হতে হবে, আপনার কিছু বক্তব্য হলে আপনি রাখুন আপনার। আজ এখানে সোসাইটিটা আনসিভিলাইজ হবে, তখন কি করবে? সে তো আর শুনবে না ভালো কথা, তখন পুলিশ যাবে, 10 লাঠি দেবে, কাউকে ধরবে, অ্যারেস্ট করবে, জেলে ঢুকিয়ে দেবে। দ্যাট মিনস ওটাই রিয়েল গ্যাসের জন্য আলাদা একটা নিয়ম হবে, যেটা বেশি, এর থেকে বেশি ডেঞ্জারাস। ঠিক আছে, আর সেটা হবে তোমার P+N² A/V। ঠিক আছে, আর এর সাথে V-NB। ঠিক আছে, ইকুয়াল টু NR। এটা ইকুয়েশন, বাট এই কাজে কোনোদিন লাগবে। ঠিক আছে, এন কি রয়েছে? এন রয়েছে নাম্বার অফ মোল। যদি এন এর ভ্যালু ওয়ান হয়ে যায়, যদি এন এর ভ্যালু ওয়ান হয়ে যায়, এন ইকুয়াল টু যদি ওয়ান হয়ে যায়, ওয়ান মোল, তাহলে এটা ইকুয়েশন হয়ে যাবে কি, দেখা যাচ্ছে কি, P+N তো ওয়ান হয়ে গেল, ওয়ান এর স্কোয়ার ওয়ান, ওয়ান মানে A/V। ঠিক আছে, আর এদিকে V-B। ঠিক আছে, V-B ইকুয়াল টু এন ওয়ান হয়ে যাবে, এখানে আর যদি ওয়ান মোল হয়ে যায়, ওয়ান মোলের জন্য এটা হয়। বুঝলে? ক্লিয়ার? বাট আমার এইসব দরকার নেই, বারবার বলছি, আমার এটা রিয়েল গ্যাস লাগে না, পরীক্ষাতে কাজে আসে। আর তোমাদেরকে যাই হোক বলে দিই। অনেক বলবে মুছে দেবো, কিন্তু মুছে নতুন জিনিস শুরু হয়ে গেছে, হ্যাঁ। তাহলে মুছে দিই। আচ্ছা, যদি কোনো এই লোকসভা ইলেকশনে যে ভোট হলো তার মধ্যে যদি নোটার উপর সব থেকে বেশি ভোট পড়ে যায়, আমি এই জন্য জিজ্ঞেস করছি কারণ এটা কোশ্চেন এখন রিসেন্টলি ইলেকশন হয়েছে, তাই জন্য যদি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে চলে আসে। যদি নোটাতে ভোট বেশি পড়ে যায়, মানে সাপোজ একটা কোথাও যদি 1 লাখ ভোট রয়েছে, 1 লাখ মানে 5 লাখ রয়েছে, সাপোজ 5 লাখ ভোট রয়েছে লোকসভা একটা কনস্টিটুয়েন্সি, 5 লাখ, 5 লাখ ভোটার রয়েছে, তার মধ্যে নোটাতে দিয়ে দিল কত, 3 লাখ ভোটার। আর বাদ বাকি যে সব থেকে বেশি পেলো সেটা সাপোজ 1 লাখ পেলো, আর তার থেকে কম যে পেলো সেটা 50 বা 60 হাজার, 70 হাজার পেলো, যাই হোক 70 হাজার পেলো, 70 কে পেলো, আর বাদ বাকি
অনেকগুলো রয়েছে ক্যান্ডিডেট তারা। তাহলে কে জিতবে? হ্যালো, কে জিতবে বলো তো একটু? যদিও রি এটা ইলেকশন সাইড হয় তো হয়ে। নোটা যেতে বোধ হয় না, রি ইলেকশন সেটাই হয় না। বলছি, সেটাই বলছি, কে জিতবে বল? নয়, হ্যাঁ, ওটা তো নালিফাইড হয়ে যাবে মনে হয়, মানে নোটা যদি ম্যাক্সিমাম জেতে তাহলে তো ওই জায়গা মানে ওই ইয়েটা নালিফাইড হয়ে যাবে। আর কেউ কিছু বলবে? এটা এই জন্যই করলাম কারণ এটা কোশ্চেন আসার খুব চান্স বেড়ে গেছে, ঠিক আছে? আর আমি জানতাম কি তোমরা সবকটাই সবাই ভুল করবে, তাই জন্য নোটটা হবে না। বিনার হবে ওয়ান। ইন্ডিয়াতে কনস্টিটিউশনতে এমন কোনো ল নেই, ঠিক আছে, যেখানে নোটা নোটা 5 লাখের মধ্যে যদি 4 লাখ 4.5 লাখও পেয়ে যাবে, নোটা কিছু হবে না, ক্যান্সেল হবে, আর যে বেশি পাবে সেই দিবে। আর এই বিলিং প্রসিডিওর কোথায় থেকে আমরা নিয়েছি? ইংল্যান্ড থেকে নিয়েছি, ঠিক আছে, বুঝলে কিনা? ইংল্যান্ড থেকে নিয়েছি আমাদের ইন্ডিয়া। কিন্তু ফ্রান্সে এরকম হয় না। ফ্রান্সে হয় কি, যদি নোটা, ঠিক আছে, নোটা যদি 3 লাখ পেয়ে যায়, তো ফার্স্ট আর সেকেন্ড যে ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে পুরো 6 বছরের জন্য ব্যান করে দেওয়া হয়, বুঝলে কিনা? হ্যালো, ফার্স্ট আর সেকেন্ড পজিশনে যে ক্যান্ডিডেট রয়েছে তাকে পুরো 6 বছরের জন্য ব্যান করে দেয়, ইলেকশন ফাইটার করতে পারবে না, বুঝলে কিনা? কেন এই জন্য? নিউজিল্যান্ডেও এটা রয়েছে, ফ্রান্সেও রয়েছে, অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে এই কেসটা রয়েছে। সায়েন্স থেকে একটু ডাইভার্ট হলাম, কারণ এই কোশ্চেনটা খুব ফেমাস আর পরীক্ষাতে আসার চান্স রয়েছে। তো মাথায় রাখবে, নোটা কোনো ভ্যালু ইন্ডিয়াতে নেই, ওই জন্য নোটাকে ভোট টিপে বুঝলে কিনা? বুঝতে পারলে কিনা? ইন ফিউচার হতে পারে, সেটা আলাদা ব্যাপার, দেখা যাবে, সুপ্রিম কোর্টে তার উপর কেস চলছে। আমরা যাই আমার যাই, এটা একটা সাইড থেকে বলে। ড্র হয়ে গেল। ড্র হোক যাই হোক ওসব কিছু নয়, যে মেন লার্জেস্ট ওয়ান, সিঙ্গেল লার্জেস্ট ওয়ান ক্যান্ডিডেট হবে সেটা হবে উইনার, বুঝেছো? ইন্ডিয়াতে এটা রুল এখন অব্দি রয়েছে, বুঝেছো? বুঝলে কি, কনস্টিটিউশনের রুল, কনস্টিটিউশন মানে রিপাবলিক, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের মধ্যে এটাই রুল রয়েছে, বুঝলে কি? ক্লিয়ার? চল, আর অলমোস্ট সবাই ভুল বললে। আচ্ছা, আমরা জানি কি আইডিয়াল, এখনই বললাম। আইডিয়াল গ্যাস যেটা রয়েছে তার ইকুয়েশন কি হয়? পিভি ইকুয়াল টু এনআর, ঠিক আছে? এটাই কেস ওয়ান নিয়ে চলছে, কেস ওয়ান। যদি আমরা কেস ওয়ান তে এটা বলি কি, চলো মোল আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্ট রেখে, এটাকে কনস্ট্যান্ট রেখে কোনো গ্যাসে একটা কোনো সার্টেন অ্যামাউন্ট নিয়ে নাও, তাহলে ওটা কনস্ট্যান্ট থাকবে, আর তো কনস্ট্যান্ট এমনি থাকবে। এন্ড ধরো কিছু একটা সার্টেন অ্যামাউন্ট নিয়ে নিলে তো ওটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট। এবার তুমি কি করো, এখানে কনস্ট্যান্ট করে দাও টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচার। দেখো এই দুটো তো সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে, কিন্তু আলাদা করে যেটা হয়েছে, স্পেশালি কনস্ট্যান্ট করব, তাহলে ওইটা বলা হয় আইসোথার্মাল, বলা হয় আইসোথার্মাল প্রসেস, বুঝলে কিনা? এটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ আইসোথার্মাল প্রসেস, লিখবে ইন আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইফ টেম্পারেচার ইজ that process is called isothermal process, বুঝলে কিনা? ক্লিয়ার? এবার দেখি, তাহলে এবার এই দুটো অলরেডি কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে পি ভি ইকুয়াল টু টি ছিল কিন্তু টি কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে পি ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট। ক্লিয়ার বললো? হ্যালো, পি ভি ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তারপরে দেখো পি ভি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে গেল। তো এখান থেকে তুমি দেখো পি ইকুয়াল টু কি হয়,
পি ইকুয়াল টু কি হবে সেটা বল। এ বাই ভি, মানেটা এটা হলো কি পি ইনভার্সলি প্রপোর্শনাল ভি, একই, ক্লিয়ার। আর এই ফর্মুলাটাকে, এটাই কে বলা হয় বয়েলস ল, ঠিক আছে, এটাকে বলা হয় বয়েলস ল। এটাকে এইভাবেও লিখতে পারো, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ইকুয়াল টু কে, কে তো কনস্ট্যান্ট হয়েছে, তো পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু পি থ্রি ভি থ্রি পি ফোর ভি ফোর, যতগুলো লিখতে পারলে লিখে দাও, বুঝলে কি? যতগুলো খুশি লিখতে পারলে লিখে দাও, ক্লিয়ার। হ্যালো, বোঝা গেল কি? যতগুলো খুশি লিখে দাও। বুঝতে পারলে কিনা? তাহলে লিখো, বয়েলস লতে লিখো কিছু একটা লাইন, অ্যাকর্ডিং টু বয়েলস ল, লিখো অ্যাকর্ডিং টু বয়েলস ল হচ্ছেটা কি সেটা দেখো। at constant temperature, টেম্পারেচার প্রেসার কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল অফ প্রেসার এন্ড ভলিউম, ভলিউম ইনভার্সলি আর ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। আনসার এটাই লিখে দেবে নিচে, ঠিক আছে, এই ইকুয়েশনটাই লিখে দেবে, লেখা লিখেছে, হয়েছে, কেস ওয়ান। হয়ে গেলে বলবে মুছবো, হ্যাঁ। মুছবো, কেস টু, কেস টু তে তুমি কি করো, এবার টেম্পারেচার না কনস্ট্যান্ট করে এবার করে দাও তুমি কি, প্রেসার কনস্ট্যান্ট, মানে প্রেসারকে কনস্ট্যান্ট করে দাও, ঠিক আছে, প্রেসার করবে, হ্যাঁ এরপর প্রেসার করো, তারপরে বলে করো, ঠিক আছে, চলো। আচ্ছা, একটা কাজ করো, দাঁড়াও, রাখি একটু, একটা আপলোড করে দিই, তারপরে একটু করো, এই তো একটা কোশ্চেন রয়েছে, আপলোড করে দিই।
বলো কি হবে আনসার, তাড়াতাড়ি বলো, ফটাফট বলো, আর বলে সরিয়ে দাও। কি হবে আনসার, কি হবে বলো। এই ইজি তো রয়েছে, প্রসেস ইন which the of a system is kept fixed throughout the is called an isothermal process। কোন প্রসেসকে আইসোথার্মাল বলা হয়, কি ফিক্স রাখলে? হ্যালো, বলবেন কি ফিক্স রাখলে আইসোথার্মাল প্রসেস বলবে? টেম্পারেচার। টেম্পারেচার, অফকোর্স টেম্পারেচার। টেম্পারেচারকে যদি ফিক্স রাখি তাহলে ওটাকে আইসোথার্মাল বলবো, আইসোথার্মাল প্রসেস। ঠিক আছে, তো টেম্পারেচারকে ফিক্স রাখলে আইসোথার্মাল বলবো, সরিয়ে দাও আনসার, আর কোশ্চেনটা সরিয়ে দাও, অপশন এ হবে। ঠিক আছে, এই তো লিখেছি, দেখতে পাচ্ছ না এখানে লিখেছিলাম, সরিয়ে দাও question। এই যে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল তার আইসোথার্মাল প্রসেস। এবার টেম্পারেচার না কনস্ট্যান্ট করে তুমি করো কি সেকেন্ড নাম্বার, প্রেসারকে কনস্ট্যান্ট, প্রেসার করে দাও, প্রেসারকে কনস্ট্যান্ট করে দাও, তাহলে এটাকে আইসোথার্মাল প্রসেস বলবে না, আইসোব্যারিক প্রসেস বলবে। কি বলবে? আইসোব্যারিক প্রসেস, আইসোব্যারিক প্রসেস। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কি করলে, পি কে কনস্ট্যান্ট করবে, পি কে কনস্ট্যান্ট করলে তাহলে কি হবে, দেখো পি ভি ইকুয়াল টু এন আর তো আগেই কনস্ট্যান্ট হয়েছে, টু টি হওয়ার কথা, কিন্তু তুমি পি, তাহলে পি কে উড়িয়ে দাও, হ্যাঁ কি পি কে উড়িয়ে দাও, কেমন? পি কে যদি উড়িয়ে দেবে, পি কনস্ট্যান্ট করলে তাহলে অ্যাকচুয়ালি ভি হবে, কিন্তু ভির সাথে কনস্ট্যান্ট এরকম। ঠিক আছে, কনস্ট্যান্টটা কি হবে ভি, তো ভি যখন খুলবে তখন এরকম হবে, ভি ডাইরেক্টলি, আর ভি ইকুয়াল টু কে, আর ভি বাই টি ইকুয়াল টু কে। এটাইকে তুমি লিখতে পারো, এটাইকে তুমি লিখতে পারো এইভাবে, দেখো ভি বাই টি মানে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু, এরকম অনেকগুলো লিখতে পারো, ইকুয়াল টু কে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটাকে ইকুয়েশন টু ও দিতে পারো, আগেরটা ওয়ান রাখতে পারো। ঠিক আছে, এটা হয়ে গেল, এই নিয়মটাকে বলা হয় চার্লস ল, চার্লস ল। ঠিক আছে, এই নিয়মটাকে বলা হয় চার্লস ল। ঠিক আছে, চার্লস ল, তো লিখতে পারো অ্যাকর্ডিং টু চার্লস ল, at constant pressure, according to Charles law, Charles law at constant pressure, pressure কি রয়েছে, ভলিউম আর টেম্পারেচার, ভলিউম এন্ড টেম্পারেচার, ভলিউম এন্ড টেম্পারেচার, টেম্পারেচার আর ইনভার্সলি না ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডাইরেক্ট, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ, বুঝলে? এই পুরোটা লিখতে পারো। ঠিক আছে, নেক্সট, এটা হয়ে গেলে তারপরে বলবো, লেখা হয়ে গেলে বলবে। হয়েছে লেখা, হয়ে গেলে বলবে। সবাই টুকেছো? আর টুকলে না টুকলে নোটে তো আমি দিয়েই দেবো, টুকো না টুকো আমি তো বুঝিয়ে দিলাম। চলো, তাহলে এটা আইসোব্যারিক প্রসেস বলবে যেখানে প্রেসার কনস্ট্যান্ট থাকে, এটা চার্লস ল, ঠিক আছে।
ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টি যখন আর এন তো অলরেডি কনস্ট্যান্ট, টি অলরেডি, তো ভি টি মানে এখানে কিছু না কিছু কনস্ট্যান্ট থাকবে, সে কনস্ট্যান্ট কি হয়ে যাবে কে, ভি টি বাই কে, মানে টি তলায় দিয়ে দিলাম, কে এদিকে থেকে যাবে, দ্যাট মিনস দ্যাট ভি ওয়ান টি ওয়ান, ভি টু টি টু, ভি থ্রি টি থ্রি, ভি ফোর টি ফোর ইকুয়াল টু টি, সবই কনস্ট্যান্ট হয়। ক্লিয়ার? যেমন লিখতে পারেন। চলো কেস থ্রি, এবার প্রেসার টেম্পারেচার করে দিয়েছি, এবার ভলিউমকেই কনস্ট্যান্ট করে দাও। ভলিউমকে যখন কনস্ট্যান্ট করবে, ভলিউমকে যখন কনস্ট্যান্ট করবে তখন আইসোকোরিক, ঠিক আছে, এটা আইসোকোরিক বলা হয়, আইসোকোরিক প্রসেস, ঠিক আছে। আর তখন দেখবে কি হবে, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এনআরটি কনস্ট্যান্ট হয়ে যাবে, পি ইকুয়াল টু ডাইরেক্ট টি হবে, মানে পি প্রপোর্শনাল টি, আর পি ইকুয়াল টু এটা, আর এখানে লিখে দেবে পি বাই টি ইকুয়াল টু কে, আর এখানে হয়ে যাবে পি ওয়ান, এখানে হয়ে যাবে পি টু। আর এইটা ল কে বলা হবে, এই ল কে বলা হবে কি, গ্যালুসক ল, গ্যালুসক, এমনি এটাকে প্রেসার ল বলা হয়, ঠিক আছে। ওকে, অ্যাকর্ডিং টু গ্যালুসকস ল, at constant ভলিউম, ভলিউম থাকবে কনস্ট্যান্ট, আর থাকলে কনস্ট্যান্ট ভলিউম উপর কি হয়, প্রেসার এন্ড টেম্পারেচার, প্রেসার এন্ড টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে, পিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল, তো ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়েছে, বুঝলে? এই সবকটা ল, এটা 3 নম্বর ল, এই সবকটা ল যেটা রয়েছে সেটা অ্যাপ্লাই হয় কার উপর, অনলি অনলি রিয়েল গ্যাস হু বিহেভ লাইক দা আইডিয়াল গ্যাস, মানে ডাইরেক্টলি বলতে পারো আইডিয়াল গ্যাস উপর অ্যাপ্লাই হয়, যেটা কোনোদিন আইডিয়াল গ্যাস নেই, তাই জন্য এটা পসিবল। তাহলে মেন কথা এখন কি কোয়েশ্চেন, প্রথম ইকুয়েশন যেটা পেলাম পি ওয়ান, মানে পি ডাইরেক্টলি প্রপোর্শনাল কিসের, না, পি ইনভার্সলি প্রপোর্শনাল 1/t, টি টি তো কনস্ট্যান্ট ছিল, সরি। 1 নম্বর এটা ইকুয়েশন। 2 নম্বর ছিল, দু 2 নম্বর যেটা ছিল সেটা ভিটি, ভি ডাইরেক্ট, ডাইরেক্ট ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টি। আর 3 নম্বর যেটা ছিল এটা এটাই, পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টি। এটা তিনটাকে সাম করো তাহলে কি পাবে বলো, হ্যালো, কি পাবে, পি তো আছে, পি ইনভার্সলি প্রপোর্শনাল ভি, আচ্ছা, এদিকে ভি টি সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তো আর না হলে এরকম, এটা মানে এটা হলো পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, এরকম লিখেছি, এটা ইকুয়াল টু কি লিখেছি, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু ইকুয়াল টু কনস্ট্যান্ট, ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর এটা ইকুয়াল টু পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু। এই যে ইকুয়েশন এরকম করে লিখেছি, এটাও কি, তো সব ইকুয়াল টু যখন কে হয় তাহলে এটাকে সব কটাকে একসাথে একটু সাম করাই যে, আর সাম করে কি লিখবে, দেখ, পি ওয়ান ভি ওয়ান, ভি ওয়ান তো অলরেডি পি ওয়ান আছে এখানে, তো পি ওয়ান ভি ওয়ান, আর তলায় রয়েছে এখানেও টি ওয়ান টি ওয়ান টি ওয়ান, আর ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু, এটা হলো একটা সাম করবে।
আর না হলে লিখতে পারো ফ্রম ইকুয়েশন 1, 2 অ্যান্ড 3 থেকে এটাতে। আর এটা হয়ে গেল একটা সবার সাবমিশন করে একটাই ফর্মুলা দিয়ে সবকটা রেজাল্ট বের করতে পারে। ঠিক আছে, এই একটা এমন ফর্মুলা রয়েছে কি সবকটা আনসার যে কোনো নিউমেরিক্যাল এটা দিয়ে সলভ করতে পারবে। বাট আমার এটা তো ঠিক আছে জানলাম, এটা সব সময় করতে গেলে বেশি টাফ হবে। যদি আমার দুটো ছোট ছোট জিনিস চাই তাহলে এইগুলো ইকুয়েশন দিয়ে করবো, এটা ইউজ করবো না। কারণ এটা দিয়ে ও তিনটেই ভ্যারিয়েবল রয়েছে। ঠিক আছে, করা যাবে, কোনোটাই না মনে থাকলে লাস্টে এটা মনে করতে হবে। ঠিক আছে, যাই, বুঝতে পেরেছি। একটা কোশ্চেন আপলোড করো। কি হবে আনসার, ফটাফট বলো তো। বেশি ভাবার কিছু নেই, সোজা বলো কি হবে। হিট কখন ট্রান্সফার হয়, হিট কখন ট্রান্সফার হয় সেটা বলো। হিট কখন আর কোন দিকে কিভাবে ট্রান্সফার হয়। ওই তো স্যার যখন একটা কোল্ড একটা হট থাকবে, হ্যাঁ কি না? একটা কোল্ড একটা হট থাকবে তখনই এটা হিট ট্রান্সফার হবে। তার মানে একটা টেম্পারেচার হাই থাকবে একটা টেম্পারেচার লো থাকবে, দ্যাট মিনস টেম্পারেচার মধ্যে ভ্যারিয়েশন হলে বা ডিফারেন্স হলে তার কারণেই হিট ট্রান্সফার হয়। তো আনসারে টেম্পারেচার ডিফারেন্সের কারণে হিট ট্রান্সফার হয়। ঠিক আছে, বুঝতে পারলে? সরিয়ে দিতে পারো, এটা আরো এক্সপ্লেন করার কিছু নেই। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, হিট তখনই ট্রান্সফার হবে যখন দুটো হিটের মধ্যে আপনার ডিফারেন্সিয়েশন থাকবে, মানে একটা কখন ওই গরমের থেকে ঠান্ডার দিকে হিট প্রবাহিত হয়। হ্যাঁ মানে টেম্পারেচার ডিফারেন্স থাকে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আনসার এ। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন আপলোড করে দাও ফটাফট, দেখি কয়েকটা question, তারপরে ক্লাস বন্ধ করো। এটা আপলোড করে দাও। কি হবে আনসার বলো, তাড়াতাড়ি বলো, করিয়েছি এখন। স্যার ডি। জি, ঠিক আছে, যখন ভলিউম কনস্ট্যান্ট হলে আইসোকোরিক আনসার হবে, তাই না? কাল আর তারপরে পরশু, পরশু ক্লাস শেষ হয়ে যাবে। মানে হিট পুরো, মানে হিট আর টেম্পারেচার রিলেটেড সবকিছু জিনিস শেষ হয়ে যাবে, তারপরে অপটিক্স শুরু হবে। এটা দেখো আপলোড করবে। তো এটা আনসার হয়ে গেল ডি, আইসোকোরিক। ঠিক আছে,
এটা সরিয়ে ওটা করে দাও, ফ্লোট আরেকটা দিয়েছি। এটা সলভ করো সবাই, কি হবে এটা করলে ছেড়ে দেবো আজকে, তারপর কালকে করো। হবে না? দেখো কি বলা হচ্ছে, ইফ অ্যান ইনক্লোজ গ্যাস, ইনক্লোজ গ্যাস মানে এসব সবই যে হবে ইনক্লোজ গ্যাসই হবে, একটা কন্টেনার মধ্যেই হবে, ঠিক আছে। বলা হয়েছে ইনক্লোজ গ্যাস অরিজিনাল, মানে বলছে যে 60% অফ ইটস অরিজিনাল ভলিউম, ঠিক আছে, দেন বাই হাউ মাচ পার্সেন্টেজ উইল বি ইটস প্রেসার ইনক্রিজ, টেম্পারেচার রিমেনিং কনস্ট্যান্ট, হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, প্রেসার কতটা ইনক্রিজ হবে, ঠিক আছে। অরিজিনাল ভলিউম থেকে কম করে ওটাকে 60% করে দেওয়া হয়েছে, কম্প্রেস মানে কম করা, ঠিক আছে, মানে কম্প্রেস করে দেবে মানে ওটাকে কি বলবে তোমরা, মানে একটা এক্সপেন্ড হয় একটা কম্প্রেস হয় না, সে মানে ভলিউমটা কমানো, কম্প্রেস মানে ভলিউমটা কমানো হবে, এক্সপেন্ড মানে বাড়ানো। তো অরিজিনাল ভলিউম তো সবসময় 100% থাকবে, এটা তো জানো, ওটা থেকে 60% করে দেওয়া হবে। চলো সরিয়ে দাও কোশ্চেনটা তাড়াতাড়ি। এখানে বলা হয়েছে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হবে, প্রেসার বলো, মানে প্রেসার কত হবে এটাই জিজ্ঞেস করছে, প্রেসার কত হবে। তো সিম্পল ভাষায় রয়েছে প্রেসার মানে P1, V1 ইকুয়াল টু P2 V2, ভলিউম রয়েছে আগে 100%, P1 ইন্টু 100%, ঠিক আছে, আর P2 এটা 60% হয়ে গেল, পার্সেন্টেজ পার্সেন্টেজ উড়ে গেল, জিরো জিরো উড়ে গেল, আর তারপরে আবার 3 5, মানে দেখবে P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু ইন্টু 3, P1 বাই P2 3/5, মানে ভলিউম হয়ে গেল 3 থেকে 5, মানে 2 বাড়লো, 2 কত উপর বাড়লো, কত পার্সেন্টেজ হলো প্রেসার বাড়লো, অ্যাকচুয়ালি 2 বাড়লো 3-এর উপর, আর 2/3 এটাকে 4% বের করে নেবে, 200/3, আর আমি এত কিছু জানা নেই, তোমাদেরকে ম্যাথ করিয়েছে, 2/3-এর মানে হয় কত, 66 2/3%, আর এটার মানেই হয় 66.666%, ঠিক আছে, এরকম, আর এটার মানে হয় 66.7%, বুঝলে, আনসার ক্লিয়ার, বোঝা গেল। চলো, আর যদি কাউকে যদি এটা মনে না থাকে, যদি এই ফর্মুলা মনে না থাকে, কিছুই জানো না, তাহলে প্রেসার এই ফর্মুলা উপর করে দিতে অ্যাপ্লাই, ঠিক আছে, প্রেসার 100%, সরি প্রেসার তো জানতেই হবে, ভলিউম আগে 100%, 100 লিখ, এটা ভলিউম 60% হয়ে গেল, 60 লিখ, এটা কনস্ট্যান্ট রয়েছে, কনস্ট্যান্ট থাক, ঠিক আছে, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, 3 বারে আর 5 বারে, তো P1 ইন্টু 5 ইকুয়াল টু P2 ইন্টু 3, এখান থেকে P1/P2 ইকুয়াল টু 3/5, এখান থেকে 2 চেঞ্জ হলো কার উপর, 3-এর উপর, তো 2 কিন্তু এত চেঞ্জ হলো, এটা ইকুয়াল টু 66.67%, বুঝলে কি, আবার 66.7% যা লেখার ইচ্ছে না, বুঝলে কি, চলো টাটা, আজকের মতন